শাকচুন্নি, তুই কি ভেবেছিলি তুই আমার মুখের উপর পানি মেরে চুপচাপ এখান থেকে চলে যাবি আর আমি তোকে কিছুই করব না? তাই বলে তুই আমার এখানে হাত দিবি? অসভ্য একটা! ছাড় আমাকে, ছাড় বলছি। আমি ছাড়বো না। তুই কি করবি আমি সেটা দেখতে চাই। এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই, কিন্তু তুই প্রতিদিন সকালবেলায় এসে আমার মুখের উপর পানি মেরে চলে যাবি। তুই এখানে দোষ দিচ্ছিস কেন? আমি যা করেছি আম্মুর কথাই করেছি। আম্মু আমাকে বলেছে প্রতিদিন তোর সঙ্গে এটা করতে। ও তাই নাকি? কিন্তু তুই যে কলেজে গিয়ে ছেলেদের সাথে ওইসব কিছু করিস, আমি কি ওইসব কথা আম্মুকে বলে দেব? আরে তোর যা কথা বলার মুখ দিয়ে বল, না হয়তো হাত দিয়ে কেন করছিস? লাগছে তো আমার। এখনই যদি রুমের মধ্যে কেউ এসে পড়ে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে বলে দিলাম। নীলের হাত দুটো তখনও নেহার বুকের মধ্যে রয়েছে। নেহা সকালবেলা নীলের মুখের উপর পানির ঝাপটা মেরে চলে যেতে চাইছিল। নীল ঘুম থেকে লাফ মেরে উঠে নেহার হাত ধরতে চেয়ে হাতটা ওখানে ভুলবশত চলে যায়। আর নীল প্রচুর পরিমাণের ফাজিল টাইপের একটা ছেলে, তাই সে আর না ছেড়ে শক্ত করে ধরে রাখে। কারণ সে যদি ছেড়ে দেয় তাহলে নেহা এক লাফে এখান থেকে চলে যাবে আর তার কথাগুলো বলা হবে না। তাই নেহা তাকে আবারও বলে, এই নির্লজ্জ বেহায়া, কি করছিস? তোর হাতটা তুই এখনো সরাচ্ছিস না? এক্ষুনি ছাড় বলছি, তা না হলে কিন্তু আমি আম্মুর সঙ্গে সব কিছু বলে দিব বলছি কিন্তু। নেহার এই কথা শুনে নীল নেহার বুকের উপর থেকে হাতটা সরায় আর তখন বলতে থাকে, আমার ছোঁয়া পেয়ে তোর খুবই ভালো লাগছিল, তাই না? এই জন্যই তো এতক্ষণ ধরে রাখতে দিলি। আর যদি ভালো নাই লাগতো তাহলে তো আমি যখন হাতটা ধরেছিলাম তখনই তুই নিজে নিজে ছাড়িয়ে নিতি। ফাজলামো মার্কা কথা বললে কিন্তু আমি থাপ্পড় মেরে তো সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। তুই খুব ভালো করে জানিস আমার সম্পর্কে আমি কেমন আর কোন চরিত্রের মেয়ে। এখন চুপচাপ কোনো কথা না বলে বিছানা ছেড়ে নিচে নেমে আয়, তা না হলে কিন্তু আমি আম্মুর কাছে তোর নামে এমন কিছু বলবো যেটা তুই কল্পনাও করতে পারবি না। অতঃপর নেহা আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। তারপর সবার জন্য নাস্তা সাজিয়ে টেবিলে নিচে খেতে বসে পড়লো। আর তখনই নীলের আম্মু সেখানে এসে উপস্থিত হলো। কি ব্যাপার নেহা, তুই একা একা নাস্তা খাচ্ছিস? নীল কোথায়? তোকে না বলেছিলাম নীলকে ডেকে নিয়ে আসতে? তুই কি যাসনি নাকি? তোমার ছেলেকে ডেকে তারপর আমি এখানে এসেছি, সবার জন্য নাস্তা রেডি করেছি আর নাস্তা খাচ্ছি। এতক্ষণও যদি তোমার ছেলের ঘুম থেকে উঠে এখানে আসার সময় না হয় তাহলে আমি কি করতে পারি? তুমি নিজেই সেটা আমাকে বলো। আরে ঘুম পাগল ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। ছেলেটাকে কত করে বললাম একটু সকাল সকাল ঘুমিয়ে পড়বি আর সকাল সকাল ঘুম থেকে উঠবি, কিন্তু আমার ছেলেটা তো আমার কোনো কথাই শুনবে না। সে রাতে দেরি করে ঘুমাবে আর সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠবে। এটা তার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। তোমার ছেলেকে তুমি তোমার কথা শোনাতে পারো না, এটা তোমার ব্যর্থতা। যাই হোক, এখন তুমি নিজেই একবার গিয়ে দেখে এসো তোমার ছেলে ঘুম থেকে উঠেছে কিনা। কলেজের কিন্তু টাইম হয়ে গেছে। এই কথা শুনে নীলের আম্মু সোজা নীলের রুমে চলে যায়। তিনি রুমে গিয়ে দেখেন নীল সবেমাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে। তখন তিনি নীলকে বলেন, কি ব্যাপার নীল, তুমি সবেমাত্র ওয়াশরুম থেকে বের হলে? সেই কখন নেহা তোমাকে ডাকতে এসেছিল? তুমি ঘুম থেকে উঠতে এত দেরি করলে কেন? তখনই নীলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এঁটে গেল। সেই সঙ্গে সঙ্গে তার মাকে বলল, মিথ্যে বলার আর জায়গা পেল না, তাই না? নেহা তো আমার রুমেই আসেনি, তাহলে সে আমাকে ডাকতে আসলো কখন? সব সময় শুধু আমার নামে তোমার কাছে মিথ্যে কথা বলবে, তোমার চোখে আমাকে খারাপ রাখাই যেন এই মেয়েটার একমাত্র কাজ। আমি বুঝতে পারি না কেন এমন করে আমার সঙ্গে। তোমাকে কোনো কিছুই বোঝাতে হবে না। আমি খুব ভালো করেই জানি কে সত্য কথা বলে আর কে মিথ্যা কথা বলে। এখন চুপচাপ খাবার টেবিলে আসো। বলতে বলতে নিজের আম্মুর রুম থেকে বের হয়ে খাবার টেবিলে চলে যান আর সঙ্গে নাস্তায় জয়েন করেন। এর কিছুক্ষণ পর নীল সেখানে উপস্থিত হয় আর দুজনকে নাস্তা খেতে দেখে বলতে থাকে, আমাকে দেখে আমার কি দরকার? তোমরাই তো নাস্তা খেয়ে নিয়েছো, তাহলে আমার নাস্তাটা আমার রুমে পাঠিয়ে দিলেই পারতে। কষ্ট করে নিচে আসার কি দরকার ছিল? কথা বলো আর চুপচাপ নাস্তার টেবিলে বসে পড়ো। যদি একটাও বেশি কথা বলো তাহলে কিন্তু আগামীকাল থেকে তোমার নাস্তা বন্ধ থাকবে বলে দিলাম। আর তুমি খুব ভালো করে জানো আমি যা বলি তাই করি। হ্যাঁ, নীল এই কথাটা খুব ভালো করেই জানে তার মায়ের কথা কখনো কোনো নড়চড় হয় না। তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ নাস্তা খেয়ে নিল আর রুমে এসে কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই নেহা সেখানে উপস্থিত হয় আর বলতে থাকে, নীল,
আঙ্কেল, আমি যে যাতায়াত করি সেই গাড়িটা নিয়ে একটু বাইরে গেছেন। উনি ফিরতে মনে হয় সপ্তাহখানিক দেরি হবে। এই সপ্তাহে তুই আমাকে কলেজে দিয়ে আসবি আর আসার সময় নিয়ে আসবি। জাস্ট ইম্পসিবল। আমি কখনোই তোকে কলেজে দিয়ে আসতে পারবো না, আবার কলেজ থেকে নিয়ে আসতেও পারবো না। তোর মতো মেয়েকে দিয়ে কোনো ভরসা নেই। তুই কখন কোথায় কি করে বসবি তোর তো কোনো কাণ্ডজ্ঞান নেই। আমি সহজ ভাষায় তোর ভালোর জন্য তোকে বললাম তুই আমাকে কলেজে দিয়ে আসবি আর নিয়ে আসবি, কিন্তু তুই আমার কথাটা না শুনে উল্টো আমাকে কথা শোনাচ্ছিস। তবে একটা কথা তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি এই কথায় রাজি না হোস তাহলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে বলে দিলাম। তখন কিন্তু তুই আবার আমাকে কোনো দোষ দিতে পারবি না। মানে তুই কি বলতে চাইছিস? তুই আবার আমার সঙ্গে কি করবি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমার পেছনে লাগতে চাচ্ছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোকে অত সব কিছু বুঝতে বলিনি, তোকে আমি শুধু যেটা বুঝতে বলেছি তুই সেটাই বুঝবি। তোকে যে আমি বললাম আমাকে কলেজে দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে, সেটা পারবে কিনা বল। যদিও নীলের কোনো ইচ্ছাই ছিল না নেহার কলেজ যাওয়া আসার ব্যাপারে নিজেকে ইনভলভ করতে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও নীলকে রাজি হতে হলো, কারণ সে খুব ভালো করেই জানে নেহা প্রচণ্ড ধান্দাবাজ একটা মেয়ে। কখন কি করবে না করবে তার কোনো গ্যারান্টি নেই। এখন যদি সে নেহাকে না বলে দেয় তাহলে হয়তো এক্ষুনি দেখা কিছু একটা করে ফেলতে পারে। তাই সে নেহাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুই ড্রয়িং রুমে অপেক্ষা কর, আমি আসছি। এই কথা শুনে নেহা নীলের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে যায় আর সেখানে বসে অপেক্ষা করতে থাকে নীলের জন্য, কখন আসবে আর কখন কলেজে যাবে। কিছুক্ষণের মধ্যেই নীল সেখানে চলে আসে। তুই কিন্তু আজ গাড়ি নিয়ে বের হবি না, আমি কিন্তু আজ তোর সঙ্গে বাইকে করে হাওয়া খেতে খেতে যাব। অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি তোকে নিয়ে বাইকে করে হাওয়া খেতে খেতে যাব আর তারপর কলেজে আমার বন্ধুরা আমাকে নিয়ে টিটকারি করবে। এটা কখনোই হবে না। তুই আমার সঙ্গে গাড়িতে যেতে চাইলে যেতে পারিস, নয়তো না যেতে পারিস, আমার কোনো যায় আসে না। তাহলে এক্ষুনি আমি আম্মুর কাছে তোর পর্দা ফাঁস করে দেবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বাইকে করে নিয়েই যাব, কিন্তু দয়া করে আম্মুকে কিছু বলিস না। এখন চল। বলতে বলতে নীল আর নেহা দুজনে বাসা থেকে বের হয়ে আর কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। নীল বাইক চালাচ্ছে আর নেহা তাকে জড়িয়ে ধরে বসে আছে। যদিও নীলের একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু এমন সুন্দরী একটা মেয়ে মানুষের বাইকের পেছনে বসলে মন্দ হয় না। যাই হোক, এই কথা ভাবতে ভাবতে নীল বাইক চালাতে থাকলো। দূর যা ভিউয়ার্স, আপনারা তো যাতা গল্পটা নিয়ে এত দূর চলে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত নায়ক নায়িকার পরিচয়টা আপনাদের কাছে দিলাম না। চলুন এবার অন্তত নায়ক নায়িকার পরিচয় আপনাদের কাছে দেওয়া যাক। আমি নীল, এই বছর